লেখিকা প্রতীতি চৌধুরীর সুখের সংজ্ঞা। আরে তোমরা এখনো বেরোনি বৃথা? রুমকি তো কোন সকালে বেরিয়ে গেছে, এই চলে এলো বলে। আসলে জামাইয়ের অফিসের খুব চাপ তো, না হলে কাল বিকেলেই ওদের আসার কথা। সুমন্ত কি রেডি হচ্ছে? ভিজে চুলটা তোয়ালেতে জড়িয়ে বারান্দায় জামাকাপড়গুলো মেলছিল পৃথা। সুজাতা জেঠিমার বাড়িতে ওরা ভাড়া আছে প্রায় 1.5 বছর হলো। গত বছরও এই দিনটাতে কি যেন একটা বাহানা বানিয়ে বলেছিল পৃথা। এখন আর তাও মনে নেই। এবছরও ঢোক গিলে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সুজাতা জেঠিমা বললেন, তা এখনো বেরোনি যখন আমার একটা কাজ করে দিতে বলো তো সুমন্তকে। আসলে তোমার জেঠু সেই কোন সকালে বাজার থেকে বেরিয়ে গেছে, ফোনটাও নিয়ে বেরোয়নি। ইদানিং এমন ভুলোমনা হয়েছে মানুষটা, আর আমারও একদম খেয়াল থাকেনি। আসলে রিয়ন তো লুচি পরোটা কিছুই খেতে চায় না সকালে। ইংরেজি স্কুলে পড়ে তো, ওই কি যেন বলে ওটস নাকি, সকালে ওসবই খায়। তা সুমন্ত একটু বাজারের দিকে বেরোলে। পৃথা প্রথমেই বুঝতে পেরেছিল 7 সকালে জেঠিমার খেজুরি আলাপ করতে আসার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ততক্ষণে সুজাতার গলার আওয়াজ পেয়ে সুমন্তও বেরিয়ে এসেছে। সুজাতা সুমন্তকে দেখতে পেয়েই বলে উঠল, এই তো বাবা, একটু যাও না মোড়ের দিকে। এই সামনের দোকানে ওই কি বলে ওটস টোটস রাখেও না। এদিকে ওরা তো স্টেশনে প্রায় নেমে গেছে। রিয়ন আবার ওটস ছাড়া ব্রেকফাস্ট করে না। কথাগুলো বলতে বলতে সুজাতা কমলা রঙের নোটটা বাড়িয়ে দিল সুমন্তর দিকে। পৃথা একবার সুমন্তর উস্কো খুস্কো চুল, শুষ্ক মুখটার দিকে তাকিয়ে দেখল। ঘুম থেকে উঠে যে মুখটাও ধোয়নি ছেলেটা, তা ওকে দেখে যে কেউ বুঝতে পারবে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ জামাকাপড়গুলো মেলতে লাগলো পৃথা। সুমন্ত টাকাটা নিয়ে বলল, আচ্ছা জেঠিমা, হাত মুখটা ধুয়ে বেরোচ্ছি, কাল বিকেলে বললে তো একসাথেই এনে দিতাম। সুমন্তর কথাটা শেষ হবার আগেই সুজাতা ওকে থামিয়ে দিয়ে বলল, একটু তাড়াতাড়ি এসো বাবা, জানোই তো আমাদের রিয়ন যা জেদি। সুমন্ত ঘরের দিকে চলে যাওয়ার পরেও অবশ্য সুজাতা জেঠিমা চুপ করলেন না। পৃথাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমার স্কুল তো এখন ছুটিই ছিল, কদিন তো বাপের বাড়ি গিয়ে থেকে আসতে পারতে। বাবার শরীরটাও ভালো নেই বলছিলে, ষষ্ঠীটাও তার মাঝেই পড়ে যেত। পৃথা একটু ইতস্তত করে বলল, আসলে জেঠিমা, পরের মাসেই আবার এসএসসি নোটিশ বেরোবে শুনেছিলাম। আমি ওখানে গেলে তো ওকে আবার একা একাই সব করতে হবে, তাই যে কদিন ছুটি আছে ও বরং ভালো করে একটু প্রিপারেশন নিক। সেই দেখো যদি কিছু একটা কাজকর্ম জোটাতে পারো। পুরুষ মানুষ হাত পা গুটিয়ে সবসময় ঘরে বসে থাকবে, সেটা তো দেখতেও ভালো না। সুজাতা যে পৃথাকে অপদস্থ করতে এসব বলছে সেটা বুঝেও চুপ করে রইল। সামান্য ভাড়াটে হয়ে মালিক পক্ষ প্রতিবেশী সবার সাথে তর্ক করতে গেলে হয়তো আগের দুবারের মতো এবারেও অন্য কোথাও ভাড়া খুঁজতে হবে। মুখে একটা চুকচুক করে আওয়াজ করে সুজাতা আরো বলল, তোমারে দেখে বড় কষ্ট হয় মা, কত বড় ঘরের মেয়ে, কম বয়সে না বুঝে প্রেম প্রীতি করে বিয়েটা করে ফেললে। বাবা মায়ের কথা শুনলে হয়তো মিনতির মেয়ের মতো এতদিনে বিদেশ বিভুঁই ঘুরে বেড়াতে। সবই কপাল, নইলে কি এমন দেখতে ছিল মেয়েটা, আজ রাজরানী হয়ে গেছে। জামাইকে দেখেছ? ওই বাংলা সিনেমার নতুন নায়কটা, কি যেন নাম, ওরই মতো তো দেখতে একদম। পৃথা ওর গজদাঁতটা বার করে একটু হেসে বলল, তা বটে জেঠিমা, শুভ্রার বর দেখতে ওই যশের মতোই। এত অপমানের পরেও পৃথার মিষ্টি হাসিটা সম্ভবত সুজাতার আতে গিয়ে আঘাত করল। আধ ভাঙা দাঁতগুলো বার করে তামাকের পিচটা ফেলে সুজাতা বলল, বলো বলো, ঘরে বসে না থেকে সুমন্তকে কিছু কামধান্দা দেখতে বলো। ওসব সরকারি চাকুরি বাকরি আর ওর দ্বারা হবে বলে তো মনে হয় না। সুমন্তকে নিয়ে বারবার খোঁটা দেওয়াতে এবার পৃথা একটু বিরক্ত হয়েই বলল, আসলে কি বলুন তো জেঠিমা, গ্যাস ফুরিয়ে গেলে পাল্টে এনে দেওয়া, রাত্রিবেলা কারো শরীর খারাপ হলে হসপিটালে ভর্তি করা, পাড়ার ছেলে ছোকরাদের ফর্ম ফিল আপ করা, যখন তখন দোকানের জিনিস আনা, এসবের জন্য তো লোক দরকার। সুমন্ত ঘরে বসে না থাকলে তখন হয়তো আপনাকে ওটস আনতে নিজেই। সুজাতা মুখটা ভারী করে পৃথার বাকি কথাগুলো আর না শুনেই বলল, না আমি যাই এখন,
রান্নাটা এগিয়ে রাখি, রুমকিরা এসে পড়বে এখনই। ওদের বাড়ি লাগোয়া বড় দালানটার দিকে চলে গেল সুজাতা। দুটো বাড়িই তো ওনাদের। সুজাতার ব্যঙ্গের ঠিকমতো জবাব দিয়ে আপাতত ওকে চুপ করালেও পৃথা জানে সমাজের কাছেও সেদিনই ব্যঙ্গচিত্র হয়ে গেছে, যেদিন বাবা মায়ের অমতে নিজের জেদে জোর করে বিয়ে করেছিল সুমন্তকে। এক চিলতে বারান্দার দরজাটা আটকে ঘরের দিকে যেতেই পৃথা দেখল সুমন্ত হাত মুখ ধুয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে। ওর চোখ দুটো ছলছলে। পৃথা ইচ্ছা করেই ওর চোখের দিকে না তাকিয়ে বলতে লাগলো, যাও, জেঠিমার ফরমায়েশটা পূরণ করে দিয়ে এসো, নয়তো এখনই আবার আমার কান মাথা খেতে চলে আসবেন। কি এমন বাবুরা সব আসবেন? ওই তো রুমকিদের বর পিয়নের কি একটা কাজ করেন, তাতেই এমন ভাব দেখায়, এমন করে কথা বলেন যেন আমরা ফ্রিতে থাকি এখানে। সুমন্ত অবশ্য কোনো কথা বলল না, চুপচাপ টেবিলে রাখা ফর্দ আর থলেটা নিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। ওর চলে যাওয়া রাস্তাতে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে পৃথা চোখ দুটো সরিয়ে আনলো ভাড়া বাড়ির দেওয়ালে সাটা আয়নাতে। এই 4 বছরেই বয়সটা যেন ওর 1 ডজন বেড়ে গেছে। চোখের নিচে কালি, জীবনযুদ্ধের স্পষ্ট ছাপ মুখে লেগে আছে। পিছনে মিতালি কাকিমার বাড়িতে শাক বাজছে। এই তো সেদিনই বিয়ে হলো শুভ্রার। এখনো 1 বছর হয়নি, নতুন জামাই, তাই এবছর ঘটা করে জামাই ষষ্ঠী হচ্ছে। আর হবে নাই বা কেন, বাড়ির একমাত্র মেয়ে, জামাই প্রবাসী, নামী সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। যা জাঁকজমক করে বিয়ে হয়েছিল এবার আর কেউই এখনো ভুলতে পারেনি। পৃথার হয়তো এসব নিয়ে আফসোস হয়নি কখনো, তবে মাঝে মধ্যে বড্ড ক্লান্ত লাগে। সমাজের এত মানুষের প্রশ্নের জবাবদিহি, নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যের বিসর্জন দিয়ে শুধুমাত্র লড়তে থাকা। সত্যি কি কখনো ওরা পারবে জিততে? পারবে কি অপরাজিতা সেনকে দেখিয়ে দিতে ও সুমন্তকে বিয়ে করে কোনো ভুল করেনি? সে প্রায় বছর 5 আগের কথা। ইউনিভার্সিটি থেকে বেরিয়েই পৃথা প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়ে গেছিল। গ্রাজুয়েশনের আগে টিচার্স ট্রেনিংটা করা ছিল পৃথার। এদিকে সুমন্তর তখন বিএড ফাইনাল ইয়ার। মাস্টার্সের পর ব্যাংক, রেলওয়ে, পিএসসি অনেক জায়গায় ফর্ম ফিল আপ করলেও চাকরি জোটাতে পারেনি। মা বাপ মরা সুমন্ত ছোট থেকে বড় হয়েছিল বড় মামার সংসারে। সেই মামাও গত হয়েছেন বছর 2 আগে। তারপর থেকে 2-4টে টিউশনের টাকাই ভরসা ছিল। মাঝে একটা কলেজে যদি বা কন্ট্রাকচুয়াল কাজ পেয়েছিল, বিএডে অ্যাডমিশন নিতে গিয়ে সেটাও ছাড়তে হয়েছিল। এরকম অবস্থায় পৃথাকে বিয়ে করে সংসার করার কথা তো কোনো মতেই ভাবতে পারেনি সুমন্ত। এদিকে পৃথার বাড়িতে তখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছে। ব্যাংকের স্টাফ, ইঞ্জিনিয়ার, এমনকি প্রফেসর পর্যন্ত সম্বন্ধ আসছে। আরও কিছুদিন যে পৃথা বিয়ের জন্য মানা করবে তাও কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না। পৃথার তখন মাস্টার্স কমপ্লিট, চাকুরি করছে, বয়সও 26 পেরিয়ে গেছে। বাড়িতে বাবা মায়ের দিনরাত্রি ইমোশনাল ব্ল্যাকমেলিং এর মাঝে শেষমেশ সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিল পৃথা। ইকো পার্কে ওদের দেখা করার চিরাচরিত জায়গাটাতে বসেই সুমন্তর হাতে হাত রেখে বলেছিল, পৃথা চলো, বিয়েটা করেই নি, আমি তো আছি, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। সুমন্ত অবশ্য মানতে চায়নি। পৃথার হাতটা সরিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, এটা তো আমার বলার কথা ছিল রে, দেখতে তো পাচ্ছিস অবস্থা, বেকার বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছি, নিজেরই ঠিক করে মাথা গোজার ঠাঁই নেই, তোকে বিয়ে করে কোথায় নিয়ে গিয়ে তুলবো। পৃথা অবশ্য মানতে চায়নি, জেদ ধরে বসেছিল বিয়ে করলে সুমন্তকেই করবে। পাল্টা যুক্তি খাড়া করে বলেছিল, আজ যদি আমার জায়গায় তুই চাকরিটা পেতিস, আমি বেকার হতাম, পারতিস আমার হাত ছেড়ে দিয়ে অন্য কারো হাত ধরতে? সেই স্কুল জীবন থেকে পৃথার সঙ্গে যুক্তি তর্কতে সুমন্ত কোনোদিনই জিততে পারেনি। তবুও একবার শেষ চেষ্টা করেছিল, বলেছিল, খেলাপাতির সংসার আর সত্যিকারের সংসারের মধ্যে যে অনেক তফাৎ পৃথা। তারপর কি আর পারবো চাকুরির প্রিপারেশন নিতে? পৃথা সুমন্তর হাতটা পুনরায় নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলেছিল, আজ থেকে তোর সব স্বপ্ন, ইচ্ছা পূরণের দায়িত্ব আমার। খেলাপাতির সংসারই বা মন্দ কি, তুই তো আমার সাথে থাকবি। সেদিন পৃথার চোখের মধ্যে যে দৃঢ়তা, বিশ্বাস দেখেছিল সুমন্ত, তারপর আর বিয়ে নিয়ে আপত্তি করবার সাহস সে দেখায়নি। তাছাড়া ছোটবেলার ভালোবাসাকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলতে কোন ছেলেই বা চায়? সুমন্ত তো এমনিতেই অনাথ, পৃথা ছাড়া ওর জীবনে আর কিছুই তো ছিল না। সুমন্ত শুধু জানতে চেয়েছিল,
তোর বাড়িতে মদ দেবে? আমার মতো একটা অনাথ চালচুলোহীন ছেলেকে তোদের ঘরে জামাই বলে মেনে নেবে? আমি তো তোদের গেটে যে কুকুরটা থাকি তারও। পৃথা সুমন্তর মুখে আঙুল দিয়ে ওকে থামিয়ে দিয়েছিল। পৃথা জানতো ওর বাবা কিছুতেই রাজি হবে না এই বিয়েতে। শেখর সেন নিজে একজন সরকারি উচ্চপদস্থ আধিকারিক, তারপর একসময় দোর্দণ্ড প্রতাপশালী জমিদার রাধা মাধব সেনের নাতি উনি। নিজের স্ট্যাটাস সম্পর্কে যথেষ্ট সচেতন মানুষ। তার একমাত্র মেয়ে পৃথা একটা বেকার বাউন্ডুলে অনাথ ছেলেকে বিয়ে করতে চাইছে জানলে বিনা মেঘেই যে উনি বজ্রপাত ঘটাবেন তা পৃথা জানতো। তবে পৃথার ভরসা ছিল ওর মায়ের প্রতি। ছোট থেকে পৃথা দেখে এসেছে ওর মা আর 5 জন সাধারণ গৃহিণীর মতো নন। উনি আরও 5 জন মেয়ের মায়ের মতো পৃথাকে কখনো বলেননি তুই মেয়ে বলে তোকে এটা করতে নেই, ওটা বলতে নেই ইত্যাদি। বরং এতদিন ধরে সব ব্যাপারে সমর্থনই পেয়ে এসেছিল পৃথা ওর মায়ের কাছে। ওর মায়ের ভাবনা চিন্তা মুক্ত মনের ছিল। পৃথা দেখত সংস্কার, সংকীর্ণতা এসব ওর মায়ের মনকে স্পর্শ করতে পারত না। বেশ কয়েকটা নামী এনজিওর সাথেও যুক্ত ছিলেন উনি। ওদের অঞ্চলে সোশ্যাল ওয়ার্কার হিসেবে মিসেস অপরাজিতা সেনকে অনেকেই চিনতেন। স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কাজ করা, নেতৃত্ব দেওয়া, মঞ্চে দাঁড়িয়ে অকুতোভয় চিত্তে ভাষণ দেওয়া, এসব দেখে বরাবরই পৃথা অনুপ্রাণিত হতো। মায়ের মতোই হতে চাইতো ও। অপরাজিতাও কখনো তার মেয়ে পৃথা আর ছেলে পৃথ্বীশকে আলাদা নজরে দেখেননি। 2 সন্তানকেই সব ব্যাপারে সমান গুরুত্ব দিয়ে চলতেন। এমনকি মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েও কতবার নিজের ছেলে মেয়েদের কথা উদাহরণ হিসেবে তুলে ধরে বলতেন, আমি ওদের দুজনকেই সমান স্বাধীনতা দিয়েছি। প্রতিটা মেয়েরই ছেলেদের সমান অধিকার প্রাপ্য। তাই অপরাজিতার প্রতি আস্থা রেখেই সেদিন পৃথা সুমন্তকে বলেছিল, তুই চিন্তা করিস না, বাবা না মানলেও মা ঠিক আমার হয়েই লড়বে। আর বাবা যতই মেজাজ দেখাক মায়ের কাছে সেসব টিকবে না। অবশ্য বাবা মাকে নিয়ে ওর ধারণাটা যে সম্পূর্ণ ভুল সেটা কয়েকদিন পরে বুঝতে পেরে গেছিল পৃথা। সেদিন অপরাজিতা একটা সভা থেকে ফিরতেই সুমন্তর কথাটা সরাসরি বলেছিল পৃথা ওর মাকে। স্কুলে পড়ার সময় পৃথার বাড়িতে সুমন্তর মাঝে মধ্যে আসা যাওয়া থাকলেও অপরাজিতা ওকে আলাদা করে চেনার চেষ্টা কখনো করেননি। এমনিতেও পৃথার মা নিজের সভা সমিতির কাজ নিয়ে বেশিরভাগই ব্যস্ত থাকতেন। তাই পৃথা যেদিন বলেছিল আমি সুমন্তকে ভালোবাসি মা, সেদিন অপরাজিতা ততটাই চমকে উঠেছিল যতটা কখনো প্রাইমারি টিচার্স ট্রেনিং করব বলে ঝোঁক ধরাতে অপরাজিতা চমকে উঠেছিল। সেইবার পৃথার বেশ কয়েকজন বন্ধু শিল্পী, তমালিকা, দিতি অনেকেই ট্রেনিংয়ে চান্স পেয়েছিল। আর ওদের সাথে পৃথাও ঝোঁক ধরেছিল ডিএলএড করবে বলে। তখন অবশ্য অপরাজিতা সব বুঝে শুনে পৃথারই সাথ দিয়েছিলেন। পৃথার হয়ে শেখরকে বলেছিলেন, পৃথা যদি ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে চায় তো তাতে খারাপ কি আছে? আমিও তো অনাথ বাচ্চাদের নিয়ে কাজ করি। পৃথা আমার রক্ত, আমার মতো হবে না তো কার মতো হবে? ও যে এত তাড়াতাড়ি সেলফ আইডেন্টিটি তৈরি করতে চাইছে, তাতে তো তোমার বাবা হিসেবে প্রাউড ফিল করার কথা। শেখরের বাধা দেওয়া টেকেনি। অপরাজিতার অনুমতি নিয়ে পৃথা নাচতে নাচতে ট্রেনিং করতে গেছিল। তবে অপরাজিতাকে পৃথা কথাও দিয়েছিল 2 বছরের ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে ও আবার যেমন পড়াশোনা করছিল তেমনভাবেই করে যাবে। চাকুরি নিয়ে পরে ভাববে। বাধ্য মেয়ের মতো পৃথাও সেটাই করেছে। কিন্তু সুমন্তর কথাটা শুনে অপরাজিতা মত দেওয়া তো দূরের কথা, গম্ভীর গলাতে বলেছিল, দেখো সিম্প্যাথি থাকা ভালো, আর আমার মেয়ে হয়ে তোমার দরিদ্রদের জন্য সিম্প্যাথি থাকবে সেটা তো আশ্চর্যের কিছু নয়। তোমার ইচ্ছা গেলে তুমি ওকে টাকা পয়সা ডোনেট করতেই পারো, অন্যভাবেও হেল্প করতে পারো। তোমার স্কুলের বাচ্চাগুলোকে যেমন গিফট করো তেমন কিছু উপহারও দিতে পারো। আর যদি তাতে তোমার স্যালারির থেকে এক্সট্রা কিছু লাগে সেটা আমার কাছে নিয়ে নেবে। কিন্তু এসব সহানুভূতিকে ভুল করেও ভালোবাসার নাম দিতে যেও না। মায়ের দিকে অবাক চোখে তাকিয়েছিল সেদিন পৃথা। তারপর অপরাজিতা পিছন ঘুরতেই বলে উঠেছিল, সিম্প্যাথি নয় মা, আই রিয়েলি লাভ হিম। আজ নয়, অনেক ছোটর থেকে ওকে চিনি আমি, ভালোবাসি আমি। ছোটবেলায় তো আমাদের বাড়িও এসেছে সুমন্ত। তুমি নিজেই তো কতবার গোপাল কাকুকে বলে ওকে সুজির হালুয়া, পরোটা দেওয়া করাতে তখন। অপরাজিতা বড় বড় চোখে পৃথার দিকে ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন, সেসব তো আমি তোমার আর পৃথ্বীশের অনেক বন্ধুর জন্যই করেছি। আর শুধু তোমাদের বন্ধুদের জন্যই কেন, এই তো আমাদের সঞ্জীবনী থেকে আজকের বিরিয়ানি প্রজেক্টে 450 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তাদের সবাইকে নিশ্চয়ই জামাই বলে ঘরে তুলব না। অপরাজিতা সেনের যে এরকম কোনো রূপ থাকতে পারে সেটা হয়তো সুমন্তকে না ভালোবাসলে পৃথার জানা হতো না।
মুখ দিয়ে আরও কিছু কথা বেরিয়ে আসার আগেই পৃথার জিভটা জড়িয়ে যাচ্ছিল সেদিন। অপরাজিতা অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে হেসে বলেছিল, শোন পৃথা, সুমন্তর মতো অনেক ছেলে আমারও আগে পিছে ঘুরতো, তারপরেও বিয়ে আমি শেখরকেই করেছিলাম। প্র্যাকটিক্যাল হতে শেখ। অপরাজিতা সেনকে হয়তো আজ কেউ চিনতই না, যদি না শেখরের স্ত্রী হিসেবে খুব সহজে যে কোনো কমিটির নেত্রী হতে পারতাম। তোর বাবার দেওয়া মোটা অঙ্কের ডোনেশনগুলো না থাকলে আমি কবেই এই পরিচয় থেকে হারিয়ে যেতাম, বুঝেছিস? দুই একটা শব্দ হয়তো অসাবধানে বেরিয়ে এসেছিল পৃথার মুখ দিয়ে। তুমি এতটা হিসেবি, এতটা স্বার্থপর মা, কি করে? তুমি না ছোট থেকে আমাকে সেলফ আইডেন্টিটির কথা বলতে, আর আজ? অপরাজিতা পৃথার মাথাতে হাত বুলিয়ে বলেছিল, অপরাজিতার মেয়ে হয়ে এতটা বোকামি তো তোকে মানায় না। সুমন্তর মতো ছেলেদের না আছে প্রেজেন্ট, না আছে ফিউচার। সেলফটাই হারিয়ে যাবে ওই আধারে। আইডেন্টিটি খুঁজতে যাওয়া তো দূর, নিজের ভালোটা বুঝতে শেখ। একটু থেমে অপরাজিতা হেসে বলেছিলেন, তোর বাবাকে আমি মিস্টার অধিকারীর ছেলে রুদ্রদীপের কথা বলেছি। জানিস, একদম হীরের টুকরো ছেলে। গত বছরই লন্ডন থেকে MBA করে ফিরেছে। ইউএসের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি সিইও। ওনারা যদি তোকে একবার পছন্দ করেন, দেন তোর ভাগ্য ফিরে যাবে। বিয়ে করে সোজা ইউএসএ, আর ছেলেটা দেখতেও একদম রাজপুত্র। অবাক হয়ে পৃথা জিজ্ঞেস করেছিল, আর আমার এখানে স্কুলের চাকরিটা, বাচ্চাগুলো? অপরাজিতা মেয়ের চিবুকে হাত রেখে বলেছিল, বোকা মেয়ে আমার, আরে ওরকম চ্যারিটি করার সুযোগ ওখানেও পেয়ে যাবি। কপালের ভাঁজটা স্পষ্ট হয়ে উঠেছিল পৃথার। আতকে উঠে বলেছিল, মা, আমি কোনো চ্যারিটি করিনি, আমি ওদের পড়াই, ওদের ভালোবাসি। টিচিংটা আমার প্যাশন, আমার পরিচয়। অপরাজিতা আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেছিল। যাবার আগে হেসে বলেছিল, সেসব অভ্যেস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি বেবি। কঠিন সিদ্ধান্তটা নিতেই হয়েছিল পৃথাকে। ২৬ বছর ধরে মুখোশের আড়ালে থাকা মানুষগুলোর চেয়ে সুমন্তর মতো নিষ্পাপ, নির্ভেজাল মানুষটাকে বিশ্বাস করলে যে ওকে অন্তত নিজের বিবেকের কাছে পরাস্ত হতে হবে না, সেটা বুঝে গেছিল পৃথা। শেখর সেন আলটিমেটাম দিয়েছিলেন, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ছেলেটাকে বিয়ে করলে ঘরে কখনো জায়গা হবে না পৃথার। পৃথা তারপরেও থামেনি, হাসি মুখে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। তবে রক্তের টান মনে হয় এত সহজে অস্বীকার করা যায় না। তাই তো গত বছর কার্ডিয়াক অ্যারেস্ট হবার পর শেখর হসপিটালের বেডে শুয়েই মেয়ের সাথে দেখা করতে চেয়েছিল। পৃথাও সব ভুলে কাঁদতে কাঁদতে ছুটে গেছিল ওর বাবার কাছে। তারপর থেকে ওই বাড়িতে পৃথার যাওয়া আসা শুরু হলেও সুমন্তকে কখনো জামাই হিসেবে মেনে নেননি শেখর অপরাজিতা। রিটায়ার্ড করার পর কয়েক মাস হলো শেখর এখন বাড়িতেই আছে। পৃথ্বীশ অবশ্য ইউএসএতে স্টার্নফোর্ড থেকে MBA করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। শেখরের কার্ডিয়াক অ্যারেস্ট হবার পর মাঝে একবার এসেছিল, কয়েকদিন থেকে ব্যস্ততা দেখিয়ে ফিরে গেছে। গতবার যখন পৃথা বাড়ি গেছিল তখনই অপরাজিতা দুঃখ করে বলছিল, তুইও আমাদের কথা না রেখে চলে গেলি ওই রাস্তার ছেলেটার হাত ধরে, আর তোর ভাইয়েরও আজকাল সময় নেই আমাদের জন্য। বাবা মা হিসেবে চরম ব্যর্থ মনে হয় নিজেদের। পৃথা অবশ্য আগের মতো আর তর্ক করেনি। এত বছর ধরে মানুষের কথা হজম করতে করতে ওর পাকস্থলীটা যে আর মানুষের নেই সেটাও ভালো মতোই টের পায় প্রতি মুহূর্তে। বইটা মুখে নিয়েই কখন যেন ঘুমিয়ে পড়েছিল সুমন্ত। পৃথা বইটা সরিয়ে রাখতেই সুমন্তর ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বসার চেষ্টা করতেই পৃথা বলল, একটু ঘুমোতো, সারাদিন কাজ সেরে এত পড়াশোনা করলে এবার শরীর খারাপ হয়ে যাবে। পৃথার স্কুলের চাকরি, সকাল 10টার মধ্যেই খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হয়, তার আগে রান্না করা। পৃথা বেরিয়ে গেলে সব ধোয়া কাচা করে সুমন্তই। প্রথম প্রথম সুজাতা জেঠিমার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা নানা রকম মন্তব্য করলেও এখন অবশ্য চোখ সওয়া হয়ে গেছে। সুমন্ত ক্লান্ত স্বরে বলল, এত করে তো এবার ইন্টারভিউয়ে ডাকটা পেয়েছি, তীরে এসে আবার কেন তরি ডোবে? পৃথা কিছু না বলে পাশের টেবিলে বইগুলো গুছিয়ে রাখছিল। সুমন্ত পৃথার হাতটা ধরে টেনে বিছানাতে বসিয়ে বলল, আমার জন্য অনেক তো সয়েছিস তুই, এবার অন্তত যদি তোর সম্মানটা রাখতে পারি। পৃথা সুমন্তর কপালের মধ্যে নেমে পড়া চুলগুলো ঠিক করতে করতে বলল, তুই ঠিক পারবি, আমি জানি। পৃথার চোখে চোখ রেখে সুমন্ত বলল, এত বিশ্বাস, মনের জোর কোথা থেকে তুই পাস বলতো পৃথা? ঘরে এসে প্রতিবেশীরা এত কিছু শুনিয়ে যায় তোকে, জানি না ঘরের বাইরে, রাস্তাতে, স্কুলে আরও কি কি শুনতে হয় আমার জন্য। পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করবি বল?
আমাদের সোসাইটিটা যে অপরাজিতা সেনের মতো হিপোক্রিটে ভরা। একদিকে ছেলে মেয়ের সমানাধিকারের কথা জোর গলায় চেঁচিয়ে বলবে, আর যখনই একটা মেয়ে চাকরি করে কোনো ছেলের দায়িত্ব নিতে চাইবে তখনই তাদের অপদস্থ করার জন্য সব উঠে পড়ে লাগবে। আচ্ছা তুই বল, শুভ্রার মতো মেয়েরা যদি পড়াশোনা ছেড়ে কেরিয়ারের জলাঞ্জলি দিয়ে এনআরআই ছেলেকে বিয়ে করে বিদেশ পাড়ি দেয় সেটা বাহাবা, আর আমরা যদি নিজেদের পায়ে দাঁড়াবার জন্য লড়ি সেটা নির্বুদ্ধিতা? পৃথার মাথাতে হাত রেখে সুমন্ত বলল, আরে আরে কুল, তুই এরকম হঠাৎ হঠাৎ রণচণ্ডী রূপ ধারণ করলে আমি ভীষণ ভয় পেয়ে যাই। সেদিন জেঠিমাকে এমন শোনাতে শুরু করেছিলি, আমি তো ভাবলাম বিছানাপত্র নিয়ে আবার ভাড়া খুঁজতে বেরোতে হবে। পৃথা ঠোঁটগুলো ফুলিয়ে সুমন্তর বুকে মাথা গুজে বলল, কি হবে বল, তুই যদি চাকরি নাও করিস, আমি তো করি। আমাদের যদি সমস্যা না থাকে তাহলে ওদের কিসের সমস্যা? সুমন্ত পৃথার চুলে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, চাকরি না পেলে আর কি, হাউস হাজবেন্ড হয়েই থেকে যাব। পৃথা সুমন্তর ঠোঁটে আঙুল চাপা দিয়ে বলল, এরকম করে কথা বললে কিন্তু তোর নাকে এবার জোরসে ঘুষি মারবো, শুধুই নেগেটিভ চিন্তা। সুমন্ত হাসতে হাসতে বলল, ইস কি নির্মম রে তুই, একটুও দয়া নেই বল? যশ দাশগুপ্তার মতো দেখতে নয় বলে কিনা তুই রাগে আমার থোবড়াটাই। পৃথা মুখ ফুলিয়ে এলোপাথারি মারতে রইল সুমন্তর বুকে। সুমন্ত ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে পারতে হবে রে, তুই আমার জন্য এত লড়েছিস, আর এটুকু যদি তোর জন্য করতে না পারি, পারতেই হবে আমাকে। পৃথা সুমন্তর গালগুলো টিপে দিয়ে বলল, দ্যাটস মাই গুড বয়। তারপরে নিজের মোবাইলে কয়েকটা বাইকের ছবি দেখিয়ে বলল, সামনের জন্মদিনেই তোকে সারপ্রাইজটা দেবো ভেবেছিলাম, কিন্তু এত রকম কোম্পানি, তার এত রকম মডেল, আমি তো ভাই পুরো কনফিউজড হয়ে গেছি। তাই তোর সারপ্রাইজ গিফটের জন্য তোকেই হেল্প করতে হবে। দেখ না তোর কোনটা পছন্দ। সুমন্ত অবাক হয়ে বলল, বাইক? কার জন্য? পৃথা ছদ্মরাগ দেখিয়ে বলল, কার জন্য আবার? আমার একটাই তো বর, তাকেই বার্থডে গিফট দেব। অবশ্য প্রয়োজনটা আমারই, আমার ড্রাইভার করতে চাই তোকে। মানে এই ধর, যেদিন বাস টাস চলবে না, স্কুলে গিয়ে ফিল্মি স্টাইলে ড্রপ করে আসবি, বা যেদিন দেরি হয়ে যাবে আমাকে পিক আপ করতে চলে যাবি। সুমন্ত চোখের দিকে চেয়েই অবশ্য পৃথা বুঝতে পারলো ও বিশ্বাসই করতে পারছে না কথাগুলো। তোতলিয়ে সুমন্ত বলল, আমার জন্য বাইক? সাইকেলটা তো ঠিকই ছিল, এখনই কেন এসব? মানে তাছাড়া এতগুলো টাকা। বারে, তোর বুঝি আমাকে বাইকে চাপাতে ইচ্ছে করে না? আর টাকা নিয়ে ভাবছিস কেন? আমি তো জমিয়েছি। সুমন্ত ইতস্তত করে বলল, আসলে আমাদের জমা টাকা তো তেমন নেই, হঠাৎ করে কখন কি দরকার পড়বে, এবারের ইন্টারভিউটাতে সিলেক্ট হয়ে গেলে তখন না হয়। পৃথা এবার ঠোঁট ফুলিয়ে কান্না ভেজা গলাতে বলল, বুঝেছি বুঝেছি, দুদিন পরে হাই স্কুলে টিচার হয়ে যাবি তো, তাই এখন বউয়ের টাকায় বাইক কিনতে ইগোতে লাগছে। যা, নিতে হবে না তোকে। সুমন্ত পৃথাকে বুকে টেনে নিয়ে বলল, উফ, একদম নটাঙ্কি। তোর জানা থাকলে বল, কি বললে? আমি তোর কথা ফেলতে পারবো না। আচ্ছা বেশ, কিনবো, তবে বাইক নয়, অন্য কিছু। পৃথার কপালে ভাঁজ পড়ল, গজদাঁত বার করে অল্প হেসে বলল, অন্য কিছু কি? সুমন্ত একটু ভেবে কি যেন একটা বলতে যাচ্ছিল, তার আগেই ওদের ভাড়া ঘরের পিছনে মিনতি কাকিমার বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজটা শুনতে পেল ওরা। রান্নাঘরে জানলাটা খুললেই মিনতি কাকিমাদের ওপরের ঘরটা সোজাসুজি দেখা যায়। ওখান থেকে মিনতি কাকিমা বুলটির কান্নার আওয়াজ আসছে। সুমন্ত দেখল পাড়ার মাতব্বর গোছের কয়েকজন, বিষ্ণু, শিবু, হারু, জ্যাঠা, গিয়ে ভিড় করেছে মিনতি কাকিমার বাড়ির সামনে। পাড়াটা খুব থমথমে। সুজাতা জেঠিমা এসে বসেছিল পৃথাদের এক টুকরো বারান্দার কোণে হাতল ভাঙা চেয়ারটাতে। কে ভেবেছিল বলতো, অমন সুন্দর হাসি খুশি মেয়েটা একবার মিনতিকে জানায়নি পর্যন্ত? আর এরাও তো জানতে পারেনি আগে। সেদিনই শুভ্রা চিঠিতে জানতে পেরেছে জামাইয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে পৃথা বলল, এই তো কমাস আগেও দেখলাম শুভ্রাকে জামাই ষষ্ঠী করতে এসেছিল, তখন তো একবারও কিছু মনে হলো না। সুজাতা জেঠিমার সঙ্গে ওদের কাজের মেয়ে নয়নও এসেছে, ওই বলল এবারে তো জামাই আর শুভ্রা দিদিকে সঙ্গে করে নিয়েও যায়নি, ওখানে সেই আগের বউটা ছিল না? পৃথা জিজ্ঞাসা করল। কোথায়? ফ্লোরিডাতে? সুজাতা জেঠিমা ঝাঁঝিয়ে উঠে বলল, ধুত্তর, নয়না জানি না, আগের বউটা এখানেরই ছিল, শুভ্রার মতোই সুইসাইড করেছিল বছর 3 আগে। আর ওই ফরিডা নাকি ওখানে যে আছে সে তো বিয়ে করা বউ নয়, তাকে নিয়েই তো এত অশান্তি। পৃথা চুপচাপ দাঁড়িয়েছিল সামনে রাস্তাটার দিকে চেয়ে। এই রাস্তাটা দিয়েই বউ হয়ে শ্বশুরবাড়ি গেছিল মেয়েটা, আর এই রাস্তাটা দিয়েই গত পরশু লাশটা এসেছিল শুভ্রার। সুজাতা জেঠিমা বলে যাচ্ছিল, সবই কপাল, বুঝলে পৃথা, নয়তো বলো। মেয়েটা তো কলেজে পড়ছিল, হারুদার খুড়তুতো ভাই যদি সম্বন্ধটা না আনতো আর ওরা এক দেখাতে পছন্দ করে নিল,
আমার তো বাবু প্রথমেই সন্দেহ হয়েছিল, ছেলে বিদেশে থাকে, কি সব এমবিএ টেমবিএ পড়েছে, এত টাকা পয়সা, বড় বিজনেস, শুভ্রার মতো মেয়েকে হঠাৎ পছন্দ হলো কি করে। রুমকির বিয়েতেই গয়নাগাটি, ফার্নিচার, ক্যাশ নিয়ে 6.5 লাখ পড়েছিল, সেখানে 5 লাখে ওরা রাজি হয়ে গেল। পৃথা একটু বিরক্ত হয়েই বলল, 5 লাখটাও অনেক হয় জেঠিমা, যতদিন না মেয়ে ঘরের উচ্চাকাঙ্ক্ষা কমবে ততদিন এই যৌতুক, সুইসাইড, বধূ হত্যা কিছুই বন্ধ হবে না। নয়না মেয়েটা পৃথাদের ঘরে কাজ না করলেও পৃথাকে সম্মান করে। গতবারে ক্লাস 9-এর পরীক্ষার সময় পৃথার কাছে কদিন অঙ্ক ইংরেজিটা পড়তে এসেছিল। লোকের বাড়ি কাজ করেও যে নয়ন পড়াশোনাটা ছাড়েনি সেটা ভেবে পৃথারও খুব ভালো লেগেছিল ওকে। বেশ যত্ন করে কদিন দেখিয়ে দিয়েছিল অঙ্ক ইংরেজিটা। নয়ন হঠাৎ বলে উঠল, পৃথা দিদিমণি ঠিকই তো বলেছে, নিজের সমান সমান ঘরে বা নিচু ঘরেতে কেউ মেয়ের বিয়ে দেবে না তোমরা। সর্বস্ব বিক্রি বাট্টা করে হলেও মোটা টাকা মাইনে পাওয়া জামাই চাই, তাহলে আর কি ঘটবে? এরকমই তো হবে। সুজাতা চেয়ার ছেড়ে উঠে নয়নকে মুখ ঝামটা দিয়ে বলল, হ্যাঁ খুব শিখেছিস তুই, চল কাজ করবি চল। সব মেয়ে তো আর তোদের পৃথা দিদিমণির মতো চাকুরে করে না, যে বরকে ঘরে বসিয়ে খাওয়াবে আর জামা কাপড় কাচাবে। সুজাতা আর নয়ন চলে যাওয়ার সময় পৃথা মনে মনে একটু হেসে পিছন থেকে ডেকে বলল, বুঝলেন জেঠিমা, কি আর করবেন, সবই তো কপাল। সুজাতা আর কিছু বলল না, রাগে গড়গড় করতে করতে বড় দালানের দিকে চলে গেল। স্কুল থেকে ফিরে পৃথা দেখতে পেল সুমন্তর কীর্তিটা। সেদিন তো ওর আর জিজ্ঞাসা করা হয়নি সুমন্ত বাইকের পরিবর্তে কি কিনতে চেয়েছিল। আজ তো পৃথার ওকে দেখে চোখ কপালে ওঠার জোগাড়। সুমন্ত ওদের ভাড়া ঘরের সামনে রাস্তাটাতে এপাশ থেকে ওপাশে যেতে যেতেই বলল, স্কাই ব্লু তোর ফেভারিট না, কেমন হয়েছে বলতো? পৃথার ইচ্ছা করছিল সাইড ব্যাগটা সুমন্তর মাথাতে ছুঁড়ে মারতে। সুমন্ত এদিকে বলে যাচ্ছে, আরে তাড়াতাড়ি আয়, তোকে প্রথম চাপাবো বলে নয়নার ভাইটাকে চাপতে দিলাম না, আয় তো। রাগে পৃথার কপালটা টনটন করছিল। সুমন্তর উপর বেজায় ক্ষেপে ঘরে দরজাটা সজোরে খুলে ভিতরে ঢুকে গেল পৃথা। একটু পরে মিষ্টির প্যাকেটটা নিয়ে ভেতরে এলো সুমন্ত। কি হলো, তুই চলে এলি যে, পুজো করবি না? জানিস দা অটোমোবাইলসেই পুজোর ব্যবস্থা করে দিচ্ছিল ওরা। আমি বললাম আগে পৃথাকে সারপ্রাইজ দেব, তারপর আমার মিষ্টি বউটাই সব পুজো টুজো করবে। এতক্ষণে চেঁচিয়ে উঠল পৃথা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে সুমন্ত? শেষে কিনে একটা টোটো? সুমন্ত সিরিয়াস ভাবেই বলল, হ্যাঁ টোটো তো। সেদিন তুই তো বলছিলি যেদিন গাড়ি চলবে না বা লেট হয়ে যাবে তোকে স্কুল থেকে আনতে যেতে পারবো, তাই ভাবলাম তোদের স্কুলে তো আর তুই একা না, আরো কয়েকজন ম্যাডাম আছে, তাদেরকেও একসাথে লিফট দিয়ে দেব। দেখি যদি আরো কাউকে ইমপ্রেস করা যায়। এবারে পৃথার মুখ চলার আগে সোজা সুমন্তর পিঠে গিয়ে ঘুষিটা পড়ল। ফাজলামো হচ্ছে এটা? তোকে বাইক কিনতে বলেছিলাম আমি, আর তুই তার জায়গায়? যা তুই এখান থেকে, কথা বলিস না আমার সাথে। সুমন্ত অবশ্য পৃথার এসব রাগ অভিমানকে আমল না দিয়েই বলল, আচ্ছা আচ্ছা, সে আমি আর এমনিতেও ঘরে বসে থাকবো না বস, তুই শুধু পুজোটা করে দিবি চল, তারপর দেখ আমি বিজনেসটা কেমন শুরু করি। পৃথা এবার আর সহ্য করতে না পেরে বাচ্চা মেয়ের মতো কাঁদতে শুরু করলো। সুমন্ত অবশ্য টোটোটা কেনার সময় এরকমটা আশা করেনি। পৃথাকে বুকের কাছে একবার টানার চেষ্টা করতেই পৃথা ওকে সরিয়ে দিয়ে বলল, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কত কষ্ট দিবি আমাকে। এতদিন তোর ঘরে বসে থাকা নিয়ে লোক খোটা দিত আমাকে, এবার বলবে টোটোওয়ালার বউ। আমাকে অসম্মানিত করতে তোর ভালো লাগে বল? মিষ্টির প্যাকেটটা টেবিলে রেখে সুমন্ত মাথাটা নিচু করে পৃথার পাশে বিছানায় বসলো। তারপর ওর হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুই তো বলিস আমাদের পুরো সোসাইটিটা হিপোক্রেসিতে ভরা। বাইকের জায়গাতে আমি যদি তোকে টোটো নিয়ে আনতে যাই কি হয়ে যাবে বল? দেখ পৃথা, যে মানুষগুলো কি ভাববে ভেবে তুই কাঁদছিস, তারা তোর চোখের জল মোছাতে আসবে না কোনোদিন, বরং তোকে কাঁদিয়েই তাদের আনন্দ। আর আমাদের সংসারে যদি এই টোটোটার জন্য 2 পয়সা বেশি রোজগার হয়, তখন দেখবি সবচেয়ে বেশি জ্বলন ওই লোকগুলোরই হচ্ছে। কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠে বলল পৃথা, তা বলে তুই মাস্টার্স করে বিএড করে টোটো চালাবি? তোর যদি ঘরে বসে থাকতে এতটাই প্রবলেম হচ্ছিল, টিউশনও তো করতে পারতিস এর চেয়ে। সুমন্ত পৃথার চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, টিউশনের বাজার করা এতটাও সহজ নয় পৃথা, বিএডে অ্যাডমিশনের আগেই বুঝেছিলাম সেটা। আমার তো আবার ইংরেজি অঙ্কের মতো বিষয় নয়, জিওগ্রাফি আর কে পড়তে আসবে? স্কুলের মাস্টারদের সবের নম্বরই তো ওদের হাতে। পৃথা অবশ্য সুমন্তর যুক্তিতেও চুপ করল না, বলতে লাগলো, সে যাই কিছু হয়ে যাক, তুই টোটো চালাবি? এই ইন্টারভিউর রেজাল্ট বেরোনোটা পর্যন্ত তো অপেক্ষা করতে পারতিস, নাকি আমার উপর?
আর বিশ্বাস রাখতে পারছিলি না। সুমন্ত এবার পৃথার পায়ের কাছে বিছানার নিচে বসে ওর হাতগুলো ধরে কাতর স্বরে বলল, এইভাবে বলিস না পৃথা, তুই যে আমার জীবনে কি আমি বলে বোঝাতে পারবো না। তুই যদি না শক্ত করে আমার হাত দুটো ধরতিস, একটা অনাথ বাউন্ডুলে ছেলে হয়তো সেদিনই তার ভালোবাসার শেষ খুঁটিটা হারিয়ে খড়কুটোর মতো উড়ে যেত। আমি কারো পরোয়া করি না, বিশ্বাস কর, কিন্তু তোর জন্য কিছু করতে খুব ইচ্ছা করে। মনে হয় একটা ছোট্ট বাড়ি করব তোর জন্য, আমাদের নিজের বাড়ি। সেখানে দোলনা খাটিয়ে দেব, তুই দুলবি, আমি তোকে তাকিয়ে দেখব প্রাণ ভরে। এই পৃথিবীর সব খুশি তোকে এনে দিতে ইচ্ছা করে। বিশ্বাস কর, তুই তোর মনে আঘাত দেওয়ার জন্য আমি এসব করিনি। তোকে যে আমি শুধু ভালোই বাসি না, মনের মন্দিরে দেবী মূর্তির মতো বসিয়ে সারাদিন তোর পুজো করি। সুমন্তর কথা শুনে দুই গাল বেয়ে বাঁধন না মানা জল ঝরছিল পৃথার। সুমন্ত গাল দুটো মুছিয়ে দিয়ে বলল, তুই এইভাবে কষ্ট পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না পৃথা। প্লিজ পৃথা, কাঁদিস না। তোকে তো কোনোদিন এক চিলতে খুশি উপহার দিতে পারলাম না, শুধু চোখের জলই দিয়ে গেলাম। আমি ভীষণ খারাপ রে, প্লিজ তুই আর কাঁদিস না। পৃথা সুমন্তর মাথাটা নিজের কোলে নিয়ে বলল, ধুর পাগল, চোখের সব নোনতা জলের ধারায় কি কষ্টের হয়? কিছু কিছু খুশিরও হয় রে। তারপর নিজের চোখ মুখটা মুছে বলল, চল আমার সতীনকে বরণ করি। নারকেল এনেছিস? সুমন্ত বাচ্চা ছেলের মতো বলল, নারকেল? নারকেলে কি হবে? পৃথা দীর্ঘশ্বাস ফেলে উপরের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, এই বালককে একটু সুবুদ্ধি দাও। সুমন্ত অবাক চোখে বলল, কিন্তু নারকেল লাগবে বলে তো দোকানে বলল না। কি হতো নারকেলে? কি আবার, তোর মাথায় ওটা ভেঙে তোর টোটোর পুজো শুরু করতাম, বুঝেছিস? ফুলগুলো কোথায় রেখেছিস? মালা এনেছিস? প্লাস্টিকের মালা? কেন, গাঁদা ফুলের পাসনি? সুমন্তকে একটার পর একটা ধমক দিতে দিতে ঘরের দরজা থেকে রাস্তাতে বেরিয়ে এলো পৃথা। কয়েকদিন পৃথার স্কুলে সুজাতা জেঠিমাদের পাড়ায় বেশ আলোচনার খোরাক হয়েছিল সুমন্তর টোটো কেনাটা। কেউ হাসাহাসি করছিল তো কেউ বলছিল, আর কতদিনই বা বউয়ের অন্ন খেয়ে বউয়ের কাপড় কেচে দিন কাটাবে বেচারা, তার চেয়ে পৃথা বুদ্ধি করে টোটোটা কিনে দিয়ে ভালো কাজই করেছে, একটা হিল্লে তো হলো ছেলেটার। অনেকে আবার বলছিল সুমন্তর বউয়ের সাথে ঝগড়া করে টোটোটা কিনেছে। সেদিন টোটো কেনার পর পৃথা যে ভীষণ রেগেছিল, সেটা হারুর ছেলে নাকি নিজের চোখে দেখেছিল। হারু আবার নরেন জ্যাঠা মানে সুজাতার বরকে বলেছিল, নতুন ভাড়া দেখো, তোমাদের ভাড়াটে মনে হয় বেশি দিন টিকবে না। ওসব প্রেম প্রীতি করে বিয়ে, একতরফা বউয়ের রোজগেরে খাওয়া, এসব কি আর চলে? সেটা শুনে চিন্তিত হয়ে ছুটে এসেছিল সুজাতা কাকিমা। হঠাৎ করে পৃথাকে বলে বসেছিল, হারুদা বলছিল তোমরা নাকি থাকবে না এখানে। সুমন্তর টোটো কেনা নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে তোমাদের। তা আমি বলি কি, পুরুষ মানুষ ঘরে বসে না থেকে কামকাজ করতে চাইছে, সে তো ভালো কথা। দু পয়সা সংসারে এলে তো তোমাদেরই মঙ্গল। সুজাতার কথা শুনে পৃথা সুমন্তর দিকে চেয়ে হেসেছিল। সুমন্ত ইশারা করে বুঝিয়েছিল, দেখো তোমার শুভাকাঙ্ক্ষীর দল, তোমার ভালো না ভাবলে এদের ঘুমও ধরে না। আজকে অবশ্য হারুদার পানগুমটিতে জটলাটা অন্য কারণে বেঁধেছে। এতদিন ধরে বেকার টোটোওয়ালা বলে যাকে সবাই হাসির খোরাক বানিয়েছে, যাকে দিয়ে অনেকে রান্নার গ্যাস আনা, সবজি আনা, হসপিটালে রুগীকে খাবার পাঠানো, কলেজ থেকে ফর্ম তুলে আনা, এসব কাজ বিনা পয়সায় করিয়েছে, তাদেরই হঠাৎ করে আজ হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। অনেকেই হারুদার গুমটিতে সিগারেটটা ধরিয়ে বলেছে, হ্যাঁ গো হারুদা, কথাটা সত্যি। ওই সুজাতার ঘরের সেই ভাড়াটিয়া ছেলেটা মাস্টারি পেয়েছে নাকি। হারুদা পান সাজতে সাজতে বলল, কি জানি ওই মেয়ে ছেলেটা কোথা থেকে কি চ্যানেল করেছিল, আমিও তো তেমনই শুনলাম। বিষ্ণু বলল, তা চ্যানেল যদি করেই থাকতো তাহলে এই 1 মাস আগে টোটোটা কেন কিনবে? নরেন জ্যাঠা গুমটির সামনের বেঞ্চটাতে বসে খবরের কাগজ পড়ছিল। কাগজটা পাশে রেখে বলল, খবরটা তো সত্যি, তবে ছেলেটা বড় ভালো রে। সুজাতা তো ওদের প্রায় ঘরেই যেত, বলতো বই খাতা নিয়েই বসে থাকে। বিষ্ণু বলল, যা, মেয়েটা তাহলে বরকে মানুষ করে দেখিয়ে দিল, কি বলেন? রবি বলল, ধুর, আমার তো এখনো ডাউট আছে, আদৌ কোয়ালিফাই করেছে না সবটাই গুজব। নয়ন সেই সময় কারো ঘরের মশলাপাতি কিনছিল। ওই এত রকম সহ্য করতে না পেরে বলল, হ্যাঁ গো, সুমন্তদা হাই স্কুলে চাকরি পেয়ে গেছে। দিদিমণি কাল বিকেলেই আমাকে এত বড় একটা মিষ্টির প্যাকেট দিল। তোমরাও বরং পৃথা দিদিমণিদের আলোচনা না করে নিজের নিজের কাজের চেষ্টা করো, দেখবে ঠিক উন্নতি করতে পারবে। 2-1 বাচ্চা মেয়ে বলে নয়নকে গালিগালাজ করলেও বেশিরভাগেরই মনে হয় কথাটা বিবেকে গিয়ে লাগলো। পান গুমটির জটলাটা ভেঙে গেল। আজ সুমন্তকে টোটো বার করতে বারণ করেছিল পৃথা, তবুও সকালে খুব পরিচিত একটা ভাড়া পেয়ে ঘুরিয়ে দিতে পারেনি সুমন্তকে।
প্যাসেঞ্জারদের স্টেশনে নামিয়ে দিয়ে আসছে বলে বেরিয়েছিল সুমন্ত। পৃথা অবশ্য আজ ছুটি নিয়েছে। আজকে সুমন্তর স্কুলে প্রথম দিন। ও বলেছে পৃথাকেও সঙ্গে যেতে হবে। লাল পাড় হলুদ রঙের একটা শাড়ি পরে স্নান করে সময়ের আগেই রেডি হয়ে গেছে পৃথা। এদিকে সুমন্তর দেখা নেই। দুবার কল করেছিল, টোটো চালালে আবার সুমন্ত ফোন রিসিভ করে না। রান্নাঘরে জানালা দিয়ে মিতালি কাকিমাদের বাড়িটার দিকে চেয়ে কি যেন একটা ভাবছিল পৃথা। শুভ্রার রুমটা ছিল রান্নাঘরের একদম সোজা। এখানে ভাড়া নেওয়ার পর কতবার সকালে রান্নাঘরে চা করতে এসে শুভ্রার গান শুনেছে পৃথা। এখন কেমনই ফাঁকা ফাঁকা লাগে। শুভ্রা মারা যাওয়ার পর মিতালি কাকিমা তেমন আর বেরোয় না। শুভ্রার বোন বুলটিও হস্টেলে চলে গেছে। মানুষ মারা গেলে কোন জগতে যে চলে যায় সেটাই হয়তো ভাবছিল পৃথা। তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা ধরে পৃথা কানে দিতেই কাঁপা কাঁপা গলাতে সুমন্ত বলল, একবার নবজীবন নার্সিংহোমে আসতে পারবে? নার্সিংহোম শুনে পৃথার শিরদাঁড়া দিয়ে হিমেল একটা স্রোত নেমে গেল। কোনো রকমে নিজেকে সামলে বলল, কেন, কি হয়েছে তোমার? তোমার তো এখন স্কুলে জয়েন করতে যাওয়ার কথা। কাটা কাটা স্বরে সুমন্ত বলল, আমার কিছু হয়নি পৃথা। বাবার মানে স্টেশনে প্যাসেঞ্জার নামিয়ে ফেরার পথে রাস্তায় দেখি মা আর উনি মর্নিং ওয়াকে বেরিয়ে হঠাৎ করেই। তবে ডাক্তারে বলেছে। ফোনটা পাশ থেকে কেড়ে নিয়ে অপরাজিতা বলল, পৃথা তুই তাড়াতাড়ি চলে আয় মা, তোর বাবার আবার। আসলে সকালে কিছুই বুঝতে পারিনি, হাঁটতে বেরিয়েছিলাম। ভাগ্যে সুমন্ত ঠিক সময় ওখান দিয়ে আসছিল, নইলে যে কি হতো। আজকাল তো মানুষ কেউ কারো হেল্পই করতে চায় না। তোর বাবা ওইভাবে পড়ে আছে দেখেও 3টে গাড়ি পেরিয়ে গেল, কেউ একটু জল পর্যন্ত মুখে দিতে এলো না। আমি তো দিশেহারা হয়ে গেছিলাম, কাকে ফোন করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। আর যদি ঈশ্বর ওকে ঠিক সময় টোটো নিয়ে না পাঠাতো, কি যে হয়ে যেত তোর বাবার। জানিস ডাক্তার বলছে আর একটু দেরি হলেই। ফোনের ওপাশেই কান্না জড়ানো স্বরটা শুনতে পেল পৃথা। এপাশ থেকে বলল, আমি এখনই আসছি মা, তুমি চিন্তা করো না। পৃথা ওখানে পৌঁছবার কিছুক্ষণ পরে জ্ঞান এলো শেখর সেনের। কাঁপা কাঁপা গলাতে উনি অপরাজিতাকে বললেন, দেখো এবার আর পৃথাকে ডাকতে হয়নি, ও আগেই চলে এসেছে। পৃথার চোখে জল। শেখরের হাতটা ধরে বলল, তোমার কিছু হবে না বাবা, আমরা সবাই আছি। সুমন্ত অবশ্য দরজার বাইরে দাঁড়িয়েছিল। অপরাজিতাই ওর দিকে তাকিয়ে বলল, জানো শেখর, আজ হয়তো আর তোমাকে বাঁচাতে পারতাম না যদি সুমন্ত ঠিক সময় টোটো নিয়ে না পৌঁছতো। অপরাজিতার মুখে সুমন্তর সুনামটা কেমনই কানে ব্যথা দিচ্ছিল পৃথার। দরজার বাইরে বেরিয়ে এসে পৃথা সুমন্তকে বলল, যা এবার, এমনিতেই তোর অনেক দেরি হয়ে গেছে। তোর ফাইলটা নিয়ে এসেছি আমি, এখান থেকেই বাস ধরে চলে যা। অপরাজিতাও ততক্ষণে বেরিয়ে এসেছে। সুমন্ত ইতস্তত করে বলল, না মানে আমার চলে যাওয়াটা কি ঠিক হবে যদি কিছু লাগে বাবার? অপরাজিতার দিকে চেয়ে সুমন্ত আরেকবার ঢোক গিলে শুধরে নিয়ে বলল, মানে তোর বাবার যদি কিছু প্রয়োজন হয়? পৃথা হেসে বলল, আমার বাবা যখন আমিই বুঝি, তাই তো মা। অপরাজিতা থতমত খেয়ে বলল, সে কি সুমন্ত কোথায় যাচ্ছে এখন? ডক্টর মুখার্জিও তো এখন আউট অফ টাউন, পৃথ্বীশ নেই। এই অবস্থায় সুমন্ত থাকলে। পৃথা হঠাৎ করে হো হো করে হেসে উঠে বলল, ইস তুমি কি স্বার্থপর মা, একটা টোটোওয়ালাকে দাঁড় করিয়ে রাখছো এভাবে। ওরও তো কোনো কাজ থাকতে পারে, তাই না? অপরাজিতা বিরক্ত হয়ে বলল, এগুলো তোমার কি ধরনের কথা পৃথা? সুমন্তর এখানে থাকাটা জরুরি। তাছাড়া ওরও একটা কর্তব্য আছে, ও আমাদেরও জামাই। পৃথা এবার আরও উচ্চস্বরে হেসে উঠল, তালি দিয়ে বলল, বাহ মিসেস অপরাজিতা সেন, আজ সুমন্ত আপনার জামাই হয়ে গেল। এই সহজ সরল নির্বোধটা অবশ্য আপনার লাভ ক্ষতির হিসেবের অঙ্কটা বুঝবে না। জানি ভালোবাসা লোভে পড়ে নিজের ভবিষ্যৎটা গোল্লায় পাঠিয়ে দিতেও দুইবার ভাববে না, কিন্তু আমি এত বড় অন্যায়টা হতে দিই কি করে বলুন তো? অপরাজিতার চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। রেগে গিয়ে বললেন, একটা দিনে কত টাকা টোটো চালিয়ে রোজগার করবেও, তার চেয়ে অনেক বেশি দেবো আমি। পৃথা সুমন্তর দিকে ঘুরে বলল, এই যে শুনলি তো নিজের কানে, এটাই তোকে দেখাতে চাইছিলাম। এটাই অপরাজিতা সেনের আসল রূপ। এবার অন্তত যা। কি হলো, যা। তারপর অপরাজিতার দিকে চেয়ে বলল, সুমন্তর বয়সে যদি এখন 31 ধরি, তাহলেও 29 বছর। মান্থলি 40,000 স্যালারি হলে ইয়ারলি কত? ইনক্রিমেন্ট প্লাস আদার্স ফ্যাসিলিটি। আমি আবার হিসেবে খুব কাঁচা, হিসেবটা মনে হয় তুমি ভালো করে করতে পারবে। অপরাজিতা ভুরু দুটো কুঁচকে বলল, মানে? পৃথা হেসে বলল, মানে আর কিছু নয়, ওর আজ স্কুলে জয়েনিং। হ্যাঁ, শিক্ষকতার প্রথম দিন। চিন্তা করো না, বাবার মতো ঘুষে টাকা, অনাথ আশ্রমের বাচ্চাদের বিলানোর মতো চ্যারিটি নয়। ভালোবাসা দিয়ে বাচ্চাগুলোকে আপন করে নেওয়ার শিক্ষা দিতে যাবে। পৃথা ফাইলটা নিজের সাইড ব্যাগ থেকে বার করে সুমন্তর হাতে ধরিয়ে দিয়ে বলল, আয়, ইচ্ছা তো ছিল তোর জীবনের সবচেয়ে সাফল্যের দিনটাতে তোমার সাথেই থাকবো, কিন্তু ঈশ্বরের মনে হয় অন্য কিছু মঞ্জুর আছে। ঋণ মুক্তির সুযোগ হয়তো উনি করে দিয়েছেন আমাকে। সুমন্ত অপরাজিতার দিকে নমস্কার করে নার্সিংহোমের করিডোর দিয়ে চলে গেল অন্য প্রান্তের সিঁড়িতে। পৃথা অপরাজিতার দিকে চেয়ে বলল, দেখলে তো মা, হীরের টুকরো নয়, পুরো হীরেটারই সেদিন খোঁজ পেয়ে গেছিলাম আমি।
আজ আরও একটা জামাই ষষ্ঠী, তবে শুভ্রার ঘটনাটা ঘটার পর এ পাড়াটা এবারে জামাই ষষ্ঠীতে বেশ থমথমে হয়ে আছে। সুজাতা জেঠিমা খুব সকালেই লুচি পায়েস পুজোর ফল মিষ্টি নিয়ে এসেছে পৃথাদের ঘরে। তারপর সুমন্তর হাতে হলুদ সুতোটা পরিয়ে কপালে ফোঁটা দিয়ে বললেন, রুমকি আর পৃথা তো একই বয়সী, তা বাবা নাইবা তোমার শাশুড়ি এলেন, আমিও তো মায়ের মতোই। পৃথাকে একটু গলা চড়িয়ে বলল, জামাইয়ের কিন্তু আজ নিমন্ত্রণ, দুপুরে তোমরা সবাই আমার বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করবে। পৃথা একটু ইতস্তত করে বলল, জেঠিমা রুমকি দি কি আসেনি? সুজাতা আধ ভাঙা লালচে দাঁতে হেসে বলল, ও মা আসবে না কেন? রিয়ন, রুমকি, জামাই কাল বিকেলই তো সবাই চলে এসেছে। রুমকি তো বলল সুমন্তরা যেন এখানেই খাওয়া দাওয়া করে। পৃথা গুনগুন করে বলল, কেউ কখনো ঠিকই বলেছিল, তেলা মাথাতে তেল দিতে সবাই ভালো পারে। সুজাতা হয়তো একটু শুনতে পেয়েই বলল, কিছু বললে? পৃথার সাথে সাথে ওর গজ দাঁত বার করে হেসে বলল, না কিছু না, ওই রিয়ন সকালে ব্রেকফাস্টে ওটস খাবে না। সুজাতা হে হে করে হাসতে হাসতে বলল, ও এখন লুচি পায়েস খাচ্ছে। আমি বলে দিয়েছি বাঙালি হয়ে ইংরেজি বাবুদের মতো আচরণ বাবু আমার ঘরে চলবে না। এই যে সুমন্ত সত্যি সুমন্ত্র ছেলে, ওকে দেখেও তো কিছু শিখবে। তোমরা কিন্তু দুপুরে এসো। সুজাতা জেঠিমা চলে যাবার পর দরজাটা বন্ধ করে পৃথা কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই আবার বেলটা বাজলো। পৃথা বিরক্ত হয়ে সুমন্তকে বলল, এবার তুই দেখ আবার সুমন্ত্রণা দিতে তোর কোন শাশুড়ি এলেন। সুমন্ত দরজা খুলে দেখলো দাঁড়িয়ে আছেন পৃথার বাবা মা। পৃথাও অবাক হয়ে গেছে ওদের দেখে, এতটা আশা হয়তো পৃথা নিজেও করেনি। অপরাজিতা পৃথার দিকে তাকিয়ে বললেন, তুই সত্যি হীরের সন্ধান পেয়েছিলি মা, আমরা তো কাছে টুকরোকেই হিরে ভেবে। পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওসব কথা থাক মা। অপরাজিতা অবশ্য থামতে বললেও থামলেন না, বলেই চললেন, না রে মা, থাকবে কেন? আমি সত্যি বড় ভুল করতে চলেছিলাম। সেদিন যদি তুই জেদ ধরে সুমন্তকে বিয়ে না করতিস। জানিস রুদ্রদীপ? পৃথা হেসে বলল, সব জানি মা, খবরের কাগজে ওঠার আগেই খবরটা আমি পেয়েছিলাম। রুদ্রদীপের বিয়েতে যে সুমন্তের সঙ্গে আমিও গেছিলাম। শুভ্রার ঘরটা আমার রান্নাঘরের ঠিক সোজা। এখন মনে হয় বেহালা নিয়ে ও রবীন্দ্রসঙ্গীত গাইছে। হয়তো ওর জায়গায় আমারই থাকার কথা ছিল। সবই কপাল। অপরাজিতা পৃথাকে জড়িয়ে ধরে বলল, বলিস না মা, আর বলিস না। কোনো বাবা মা কি তার সন্তানের জেনে শুনে খারাপ করতে পারে? সেদিন খবরের কাগজে নিউজটা পড়েই কেঁপে উঠেছিল শরীরটা। পৃথা আরও একবার হেসে বলল, বাবা মা সন্তানের খারাপ হয়তো চায় না, কিন্তু অতিরিক্ত উচ্চাসা নিয়ে তাদের কন্যাকে নিজেদের চেয়ে 10 গুণ সমুদ্র পরিবারের বউ করতে চাইলে যে কোনো মুহূর্তেই যে সেই তাসের ঘর ভেঙে পড়তে পারে, সেটাও তো ভাবা দরকার। তার চেয়ে যদি নিজেদেরই মতো কোনো পরিবারে কন্যাকে বউ হিসেবে নয় কন্যা হিসেবে পাঠাতো, তাহলেই আলাদা করে আর কোনো জামাই ষষ্ঠীর প্রয়োজন পড়তো না। আর কোনো শ্বশুরকে তার জমানো পুঁজির শেষ সম্বলটুকু দিয়ে জামাই আর জামাইয়ের পরিবারকে খুশি করতে হতো না। উল্টে দেখতে জামাই কখন যেন নিজের ঘরের ছেলে হয়ে গেছে। সুখের এই ছোট্ট সংখ্যাটা খুঁজতে কেন যে বাবা মারা ভুল করে ফেলে বারবার। চোখ দুটো ছলছল করছে শেখরেরও। সুমন্তর হাত দুটো ধরে শেখর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলে সুমন্ত, পৃথ্বেশ মনে হয় আর কখনো দেশে ফিরে আসবে না। বড় বেশি ভুল হয়ে গেছে। বাঙালি মাটির টানটাই ওকে কখনো চেনাবার চেষ্টা করিনি। তুমি অন্তত ঘরে চলো। তোমাদের সন্তানকে আর বিদেশি মোহতে নয়, এই বাংলার মাটির টানে বড় করব। আর তুমি তো থাকবেই সুমন্ত, আমাদের সবার শিক্ষক হয়ে, সমগ্র আগামীর পথ প্রদর্শক হয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।